বাসার পিছনে গিয়ে আমি দরজা নামের কিছুই পেলাম না। চারদিকে শুধু দেয়াল আর দেয়াল। কিন্তু রুদ্র তো বলল পিছনে একটা দরজা আছে। রুদ্র এটাও বলেছিল দেয়ালের মাঝে নাকি ঘুষি দিতে হবে। রুদ্রের কথা মতো আমি তাই করলাম, কিন্তু দরজা খোলার নামে কোনো খবরই নেই। এদিকে আমার টেনশন আরও বাড়তে লাগলো। যদি ইভা কোনোভাবে দরজা খুলে নেয় তাহলে তো আমি বড় সমস্যায় পড়ে যাব। দেয়ালের দিকে ভালো করে তাকিয়ে অনুমান করে নিলাম যে কোন দিকে দরজা হতে পারে, আর সেই জায়গায় ঘুষি দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। যাক বাবা, তাহলে বাঁচা গেল। দরজা দিয়ে বের হয়ে আবার বাহির থেকে দরজা বন্ধ করে দিলাম। সতর্কতা শহরে সামনে হাঁটতে লাগলাম। ভাগ্য ভালো ছিল যে রাস্তায় এসেই একটা বাস পেয়ে গেছি। এই বাসের গন্তব্য যেখানে শেষ হয় আমি ঠিক সেখানেই যাব। ভেবেছিলাম হয়তো নিজের বাসায় যাব, কিন্তু নিজের বাসায় গেলে সমস্যায় পড়ে যাব। রিয়া আমার পরিবারকে বিরক্ত করবে। এজন্য আমি আমার পরিবারের কাছে যাব না। বাসে উঠেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো মানুষের কথার শব্দে। আশেপাশে তাকিয়ে দেখি সামনে জ্যাম লেগে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। না, আর সামনে যাব না, এখানে নেমে পড়ব। বাসের ভাড়া মিটে এখানে নেমে পড়লাম। মোবাইল থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম। রিয়া একজন পুলিশ অফিসার। আমার ফোন নাম্বার অন্য কারো কাছ থেকে নিয়ে নেবে, আর আমাকে খুঁজে বের করা ওর কাছে কোনো ব্যাপারই না। যাই হোক, এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না। রাস্তার একপাশে গিয়ে বসলাম। কোথায় যাব তাই চিন্তা করছি। বসে আছি 1 ঘন্টার মতো। হঠাৎ আমার নজরে এলো একজন মুরব্বী একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, কিন্তু এত রাতে উনি গাড়ি পাচ্ছিলেন না। আমি বরং ওনার কাছে যাই, গিয়ে দেখি যদি একটু সাহায্য করতে পারি। এভাবে তো আর রাস্তায় রাস্তায় ঘোরা সম্ভব নয়। ধীরে ধীরে আমি মুরব্বীর সামনে চলে গেলাম। উনি মনে হয় আমাকে দেখে একটু ভয় পেয়েছেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে বললাম, চাচা একটা কথা বলার ছিল। মুরব্বী আমার দিকে ফিরে একটু তাকিয়ে বিরক্তি সুরে বলল, বল। আমি 1 দিন ধরে না খেয়ে আছি। এই শহরের পথঘাট ভালো করে চিনি না। আমাকে আপনার বাসায় একটা কাজ দেবেন? আমি কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করতে পারি। যাও, বিরক্ত করো না তো আমাকে। আমার বাসায় কোনো কাজ নেই, তুমি অন্য কোথাও দেখতে পারো। এত রাত ধরে এখানে বসে আছি, সবাই একই কথা বলে। আপনি প্লিজ ফিরিয়ে দিবেন না আমাকে। এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই। আমি এতিম চাচা। কাজের বিনিময়ে টাকা দিতে হবে না আমাকে, শুধু 3 বেলা খাবার দিবেন তাহলেই হবে। মুরব্বী চাচা এবার আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যিই কি তোমার বাবা মা নেই? হ্যাঁ চাচা, আমার বাবা মা নেই। আমি এতিমখানায় বড় হয়েছি। বাবা মা থাকলে কি আর আমি রাস্তায় ঘুরি? নাম কি তোমার? জি, তানজিম। আসল নাম বললাম না। নাম বললে যদি ফেসবুক থেকে খোঁজ বের করে নেয় তাহলে সমস্যায় পড়ে যাব। রান্না করতে পারো তো বাবা? জি পারি। আচ্ছা ঠিক আছে, চল। হেঁটে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। গাড়ির তো কোনো খোঁজ খবর দেখছি না। আঙ্কেলের সাথে হাঁটতে হাঁটতে ওনার বাসার সামনে চলে গেলাম। উনি আমাকে বললেন, আমি তা বলবো তাই করবে, বেশি কথা বলবে না, ঠিক আছে? জি চাচা। দরজায় কলিং বেল দিতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। ওনাকে দেখে আমার চোখ তেরা হয়ে গেল। উনি শুধু একটি ব্লাউজ আর নিচে কী যেন একটা কাপড় আছে সেটা পরে আছে। এটা দেখে তো আমি চোখ বন্ধ করে নিলাম। এই বয়সে এই মহিলা দেখি লজ্জা শরমের মাথা খেয়েছে। হিসেবে তো আমার চাচি হবে। চাচা মহিলাকে বলল, তোমাকে একদিন বলেছিলাম না গ্রাম থেকে আমার বোনের ছেলে আসবে, আর এই হলো আমার বোনের ছেলে। আজকে থেকে ও আমাদের বাসায় কাজ করবে। মহিলাটা আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি রোজিনা, তুমি আমাকে রোজি বলে ডাকতে পারো। রোজিনা চাচির কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। আমি মাথা নিচু করে মনে মনে বললাম, আমি কোথায় চলে আসছি? সম্মান থাকলেই হলো বাবা। চাচার সাথে ভিতরে যাওয়ার পর একটা রুম দেখিয়ে বলল, অনেক দিন হলো এটা খালি পড়ে আছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে নি, ঠিক আছে? ওকে আঙ্কেল, ঠিক আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, এমনি অনেক রাত হয়ে গেছে। চাচা আচ্ছা বলে উপরে চলে গেল। রোজিনা চাচি আমার পাশে দাঁড়িয়ে বলল, নাম কি তোমার? আমি আমার নাম বলে বললাম, ঘুমিয়ে পড়েন চাচি, এত রাতে আপনাদের বিরক্ত করা আমার উচিত হয়নি। রোজিনা চাচি খপ করে আমার গালে কিস করে বলল, দেখা হবে, কথা হবে, আর মাঝে মাঝে খেলাও হবে। গেলাম আমি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর উনি চুপচাপ উপরে চলে গেলেন। এই পরিবারের মানুষগুলো খুব আজব মনে হচ্ছে। আমি চাচার দেখানো রুমে চলে গেলাম। খুব কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। এখন তার ঘুমানো যাবে না মনে হচ্ছে। এমনিতে রাত শেষ হয়ে গেছে। আমাকে এখানে আনা হয়েছে রান্নাবান্না করার জন্য, আর আমাকে সেটাই করতে হবে। বসে বসে ফোন চাপতে বিজি হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাইরে কিছু একটা শব্দ পেলাম। মনে হয় কেউ যেন বাইরে আছে। দেখি রুম থেকে বের হয়ে আমি রুম থেকে বের হয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে টেবিলের সামনে থেকে কিছু একটা নিচ্ছে। যাই, একটু মেয়ের সাথে পরিচিত হয়ে নেই। মেয়েটার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তুই কে রে? তোরে তো এই বাসায় আগে কখনো দেখেননি তাই তো? আমি আজকে রাতে এখানে এসেছি চাচার সাথে। আমাকে নিয়ে আসা হয়েছে
এই বাসায় রান্নাবান্না করার জন্য। ও আচ্ছা, তাহলে জাগিয়ে নাস্তা তৈরি কর। আজ থেকে মনে হয় আমাকে এত কাজ করতে হবে না। আপু, আপনার পরিচয়? আমি এই বাসার বড় ছেলের বউ। তোর এত কিছু জানতে হবে না, গিয়ে কাজ কর। আপনি তাহলে আমার ভাবি। ভাবি হিসেবে আপনাকে সব কিছু বলা যায়। বল। আমি তো এতদিন এতিমখানা থেকে বড় হয়েছি, আমার কেউ নেই। কিভাবে যে রান্না করতে হয় এটা আমি জানি না, যদি শিখিয়ে দিতেন। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, চল দেখিয়ে দিচ্ছি। ভাবির সাথে আমি কিচেন রুমে চলে গেলাম। উনি খাবার তৈরি করছে আর দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এর মাঝে ভাবি বলল, যাই করিস না কেন আমার শাশুড়ি থেকে একটু দূরে দূরে থাকবি। ভাবি, এর কি কোনো কারণ আছে নাকি? আমার শাশুড়ি পতিতা পল্লী সর্দারনি, ওনার চরিত্র ভালো না, বুঝলি? ভাবির কথা শুনে আমি নিচে বসে বললাম, এই খাইছে আমারে, আগে জানলে তো আমি এখানে আসতামই না। চিন্তা করার দরকার নেই, বাসার ভিতরে উনি তেমন কিছু করে না, শুধু উনি ডাকলে রুমের দরজা খুলবি না, তাহলেই হবে। আমি ভাবির দিকে হাত বাড়িয়ে বললাম, এখানে তো আমি কাউকে তেমন চিনি না, শুধু আপনাকে একটু ভালো করে চিনি। বন্ধু হবেন আমার, প্লিজ ভাবি, না করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন যেভাবে রান্না করতে বললাম সেভাবে কর, ঠিক আছে? ধীরে ধীরে এ বাসার সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তবে চাষির থেকে আমি একটু দূরে দূরে থাকি। আজকে 3 মাস চলে গেল। না আমি এতদিন আমার পরিবারের সাথে যোগাযোগ করেছি, না আমি আমার বউয়ের সাথে এতদিন যোগাযোগ করেছি। একাই ছিলাম এতদিন। আজকে মনে হচ্ছে বাড়ির খবর নেওয়া খুব দরকার। কাজ শেষ করে ছাদিকে রুদ্রকে কল দিলাম। ওর ফোন নাম্বার আমার কাছে আগে থেকে মুখস্থ ছিল। রুদ্রকে কল দিতেও ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? রুদ্র, আমি লাদেন। কেমন আছিস তুই? ও বন্ধু, তুই? এতদিন পর আমার কথা মনে হলো। আমরা তো সবাই মনে করছি তুই মারা গেছিস। তোর আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে। কই আছোস বল তো? যেখানে আছি ভালো আছি। তারপর বল, রিয়া কেমন আছে? রিয়া ম্যাডামের কথা আর কি বলবো, তুই যাওয়ার পর উনি কেমন যেন হয়ে গেছেন। কারোর সাথে ঠিক মতো কথা বলে না, প্রয়োজন ছাড়া কিছুই করে না উনি। বুঝি না ওনার আজকাল কি হয়েছে। রিয়া এমনই, ছেলেদের সাথে কথা বলে না। এবার খবর কি? ওকে বিয়ে না করে তুই ভালো করছস। ওর চরিত্রের সমস্যা আছে। বিয়ে হয়েছে 1 মাস হলো ইভার। স্বামী এখনো ও প্রবাস থেকে ফিরে নাই। ফোনের মাঝে বিয়ে হয়েছে ইভার। আমি গোপন সূত্রে জানতে পেরেছি ইভা নাকি 3 মাসের প্রেগনেন্ট। রুদ্রের কথা শুনে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। এ আমি কি শুনলাম? এবার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে 3 মাস হলো। তাহলে কি এই বাচ্চাটা আমার? আমার এখন মাথা ঘুরতে লাগলো। কি হচ্ছে এসব আমার সাথে? কিরে লাদেন, কি হয়েছে? কিছু হয়নি। আমি যে তোর সাথে কথা বললাম, কাউকে কিছু বলার দরকার নেই। আমি বাসায় আসবো খুব তাড়াতাড়ি। আসবি কবে বল? দেখি, আজকে রাতের গাড়িতে আসবো। তুই কাউকে কিছু বলবি না কিন্তু। আচ্ছা বল না, আগে তুই আই। আমি কল কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসলাম। এ আমি কি পাপ করে ফেললাম? এরার সাথে শারীরিক সম্পর্ক করার পর ও কি কোনো ব্যবস্থা নেয়নি? দোষ তো আমারই। এবার তো কোনো দোষই নেই। আমার সব কিছু জানতে হবে এবার কাছ থেকে। যদি এবার বিয়ে হয়েছে, কিন্তু ওকে আমি আর বিরক্ত করব না। পাপ কাজ তো করেছি আমি, আমার সন্তান তো আর কোনো পাপ কাজ করেনি। যদি এবার পেটে আমার বাচ্চা থাকে, তাহলে ওকে আমিই নিয়ে আসবো। নয়তো এবার সংসার করার জন্য ওর বাচ্চাটাকে নষ্ট করে দেবে। তোমার পরিবারের সবাই আছে, অথচ আমাদের সবাইকে মিথ্যে কথা বললে। পেছনে তাকিয়ে ভাবিকে দেখে বললাম, ও ভাবে আপনি জেনে গেছেন তো মিথ্যা কেন বলবো? হ্যাঁ, আমার সবই আছে, শুধু আমি আমার পরিবারের মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। কারণটা কি জানতে পারি? এখন বাসায় যেতে হবে ভাবি, ফিরে এসে সব কিছু বলবো। এখন ফিরে গেলে কি আসবে আবার? হ্যাঁ আসবো, সবার সাথে মিল হয়ে গেলে আপনাকে দেখার জন্য আসবো শুধু। ভাবি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। ভাবিকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। আবার আমি আমার পুরাতন গন্তব্যের দিকে রওনা দিলাম। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর থানার সামনে চলে এলাম। রাত অনেক হয়েছে। যদি রিয়া এখনও কাজ করে, তাহলে ওকে একটু দেখে নেব। রিয়া তো আমার বিয়ে করা বউ, ওকে দেখলে হয়তো মনের ভেতর একটু শান্তি পেতে পারি। থানার সামনে গিয়ে দেখি কয়েকজন পুলিশ বসে আছে। ভাবলাম নিজেকে লুকিয়ে আর লাভ কি, যাই একটু আমার বউয়ের সাথে দেখা করে আসি। তবে এভাবে দেখা করলে বিষয়টা খুব খারাপ যাবে। একটা ফুলের তোড়া কিনে নিয়ে আসি। থানা থেকে বের হয়ে ফুলের দোকানের সামনে চলে গেলাম। দোকানের মালিককে দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা হুইল চেয়ারে বসে মিশু ফুল বিক্রি করছে। এতদিন পর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখে বোকা হয়ে গেছি। ভেবেছিলাম হয়তো শহর থেকে পালিয়ে চলে যাবে, না হলে ভিখারি হয়ে যাবে, কিন্তু আজকে ফুল বিক্রি করছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো। আমি আওয়াজ করে বললাম, ভাই, এত রাতে দোকান খুলে রাখা ভালো না, যান বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নেন। মিশু আমার দিকে না তাকিয়ে বলল, এখন একে কি করব ভাইয়া? ভাই, গরিবের আবার ঘুম,
ব্যবসা তো করতে হবে নাকি? আমি এবার দোকানের ভেতরে ঢুকে বললাম, কি খবর তোর মিশু? ভালো আছিস? এতদিন পর তোরে দেখে খুব ভালো লাগছে। মিশু আমার দিকে তাকিয়ে কান্না করে বলল, বন্ধু তুই? তোর বাসায় গিয়ে খুঁজছিলাম কিন্তু পাই নাই। কান্না করিস না, বল তোর দিনকাল কেমন যাচ্ছে? আয় ভিতরে এসে বস। না, আমি বসবো না, এভাবেই ঠিক আছি। রাগ আছে আমার উপর এখনো তোর? আরে না, কি বলিস? রাগ থাকবে কেন? শুধু সেদিনের জন্য আমি সরি। পুরাতন কথা মনে করিয়ে লাভ নেই, এটাই আমার প্রাপ্ত ছিল। তো বল, এতদিন কই ছিলি? গিয়েছিলাম এক জায়গায়, একটা ফুল নিয়ে যাই, বইয়ের সাথে দেখা করি গিয়ে। কে রিয়া? হ্যাঁ, তুই জানিস কিভাবে? আমি সব কিছু জানি। কতদিন পর তোর সাথে দেখা। চল না আমার বাসায় গিয়ে একটু আড্ডা দেই। না রে, যাব না, অন্যদিন। তুই কি মনে করিস আমি তোরে আমার বাসায় নিয়ে? ধুর, কি যে বলিস। বলছি না, আগে সব কিছু ভুলে গেছি। হঠাৎ করে বাহির থেকে একটা মেইলি কণ্ঠে কে জানি বলল, আপনি কি ভেতরে আছেন? আসি, আসো তুমি। কে রে মিশু? ভিতরে আসলে দেখতে পারবে। আমাকে অবাক করে দিয়ে মাইশা ভেতরে আসলো। মাইশাও আমাকে দেখে একটু অবাক হয়েছে। পাপ করছি আমি, আর কত পাপ করব বল? এই জন্য ওকে বিয়ে করেছি, আর এখন এই দোকানটা দুজন মিলে চালাই। তুই খুশি হয়েছস নাকি তাই বল আমাদের দেখে। কি বলিস খুশি হইনি মানে? আমার যে তোদের একসাথে দেখে কতটা ভালো লাগছে হিসাবের বাইরে। এতদিন পর একটা ভালো কাজ করলি। ধন্যবাদ বন্ধু। ভাইয়া, গরিবের দোকানে আসছেন, কিছু খেয়ে যান। পুরাতন এক্সপায়ের মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে একটা হাসি দিলাম। আগে বলতো জানো, আর এখন ভাইয়া। তবে যাই হোক, ভালো হয়েছে। কি হলো, আমার সাথে কথা বলবেন না? কি বলো, কথা বলবো না কেন? তবে কালকে রাতে আমি আমার বোন নিয়ে তোদের বাসায় যাব। গরু জবাই করবি কিন্তু। সত্যি আসবি বন্ধু নাকি মজা করলি? বলছি আসবো মানে আসবো। একটা ফুল নিয়ে গেলাম, টাকা লাগবে? কি বলিস? টাকা নিব আমি তোর কাছ থেকে? একটা কেন, সবগুলো নিয়ে যা লাগলে। আর কালকে মনে করে চলে আসবি কিন্তু। ওকে বন্ধু। ভেবেছিলাম এখন একটু থানায় যাব, কিন্তু অনেক সময় চলে গেছে। এখন গেলে আর রিয়াকে পাবো না, বরং বাসায় যাই, দেখি ঘরবাড়ির কী অবস্থা। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়েই দরজা ঠেলে ভেতরে চলে গেলাম, কিন্তু ভেতরে তো কাউকে দেখছি না। ভেতরে গিয়ে আম্মুকে ডাক দিলাম, কিন্তু কারো কোনো খোঁজখবর দেখতেই পাচ্ছি না। হয়তো বাসার সবাই কোথাও বেড়াতে গেছে। আমি আর কাউকে ডাকাডাকি না করে রুমে চলে গেলাম। এমনি এত রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। রুমে গিয়ে দেখলাম আমার রুমটা সে আগের মতোই পরিষ্কার পরিপাটি আছে। এটা আমি শিওর যে আমার বোনের কাজ। ব্যাগটা নিচে রেখে বিছানায় শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণের ভেতরে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ভূমিকম্পের আওয়াজে। মনে হচ্ছে যেন আমাকে বিছানা থেকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ভূমিকম্প এখানে হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে বাহিরে। দরজা ভেঙে ভেতরে চলে আসবে সবাই, এমনভাবে আমাকে ডাকাডাকি করছে। আমি দরজা খুলে দিতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। শুধু প্রশ্ন করছে আমি এতদিন কোথায় ছিলাম, বাবা মাকে একটা কল দিলাম না কেন, আর কখন এসেছি ইত্যাদি। আম্মুকে থামিয়ে বললাম, এসেছিলাম রাতে, কিন্তু তোমাদের কাউকে ডেকেও পেলাম না। এখন ছাড়ো আমাকে, একটু ফ্রেশ হয়ে নেই, পরে তোমাকে সব কিছু বলছি আম্মু। আচ্ছা যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, আমি নাস্তা তৈরি করছি। আম্মু যেতেই একা আমাকে দেখে বলল, পালিয়ে যাওয়ার কোনো ছেলে না তুই। আমি জানি পরিবার বউ রেখে কেউ এতদিন কিভাবে পালিয়ে থাকতে পারে। কিছু একটা তো হয়েছে, আমি নিশ্চিত। কিছু হয়নি, আর হলেও তোরে বলতে হবে? এখন যা তো বিরক্ত করিস না। ফিরে আসছি, এতে একটু খুশি হসনি নাকি আবার চলে যাব? এভাবে বলবে না ভাইয়া, তুই ছাড়া আমাদের আছে কে বল? একার মাথায় হাত দিয়ে বললাম, আর যাব না, আমি আগে ফ্রেশ হয়ে আসি, পরে তোরে সব কিছু বলবো। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে টেবিলে চলে গেলাম। সবার সাথে নাস্তা শেষ করার পর আম্মু শুধু বলল, বাবা, রিয়া কি তোরে কিছু বলছিল যে এভাবে পালিয়ে চলে গেল? আরে না, ও আমার কি করবে? আমি পালিয়ে যাওয়ার পর রিয়া আবার তোমাদের সাথে। রিয়া আসছিল তোরে খুঁজতে, কিন্তু তোরে না পেয়ে চুপচাপ চলে গেল, কিছু বলে নাই আমাদের। কিন্তু রিয়া একটা কাজ করতো, মাঝে মাঝে তোরে খুঁজতে আমাদের বাসায় আসলে আমাকে আর তোর বাবাকে সালাম করতো, কিন্তু কোনো কথা বলতো না আমাদের সাথে। আমার কথা শুনে একটু ভালো লাগলো। আমি যদি রিয়ার সাথে এতদিন ওর কাছে থাকতাম, তাহলে রিয়া এতদিন আমার জন্য পাগল হয়ে যেত। ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলে তাই বল? আমি বাবার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। যদি এসব কথা বাবার সামনে বলি, তাহলে আমার অবস্থা শেষ করে দেবে। কি রে বাবা, বল কিছু। আম্মু, আমি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি, যে পাপের কোনো ক্ষমা নেই। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে শুধু এটাই বল। আম্মু তুমি তো জানো এবার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হলো ওর বড় বোনের সাথে।
এজন্য আমি সেদিন রাতে রাগ করে এবার রুমে ঢুকে ওর সাথে সব কিছু করেছিলাম। আর এই জন্য মূলত পালিয়ে গিয়েছিলাম। রৌদ্রের কাছ থেকে জানতে পারি ইভা নাকি 3 মাসে প্রেগনেন্ট। খুব বড় একটা ভুল করে ফেলেছি আম্মু আমি। তোরে তো এখন আমার ছেড়ে বলতেও লজ্জা করছে। তুই এতটা নষ্ট কোন দিন থেকে বলি? রিয়ার কথা না বাদ দিলাম, ইভা পিচ্ছি একটা মেয়ে, এত কিছু বোঝে না। মানলাম ও তোরে অপমান করে ভুল করেছে, তাই বলে তুই ওই মেয়ের সাথে বাজে কাজে জড়িয়ে পড়বি? আম্মু এই কথা বলাতেই বাবা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। আম্মু বাবাকে কোনো মতে আটকে বলল, বাদ দাও তো, ভুল করে ফেলেছে, আর কি করার? ছেলেটা তো আমাদের নাকি? মারলে এখন আবার পালিয়ে চলে যাবে। ছোট মানুষ, এত কিছু বুঝে না। বাবা মাথা ঠান্ডা করে চুপ করে গিয়ে সোফায় বসলো। আম্মু আমার পাশে এসে বলল, আমি সব সময় বলি আমার ছেলে খুব ভালো, আর সেই তুই? এভাবে বলবেন আম্মু, আমি খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি এত কিছু বুঝতে পারিনি, ভাবিনি এভাবে প্রেগনেন্ট হয়ে যাবে। রাগের মাথায় এমন করেছিলাম। সি ভাইয়া, তুই এতটা খারাপ কোন দিন থেকে হলি? তোকে এখন নিজের ভাই বলতেই লজ্জা করছে। ইভার নতুন বিয়ে হয়েছে, এখন যদি ওর সংসার ভেঙে যায় তাহলে তো দোষী তুই হবি। চুপ কর একা, বড় ভাইকে এভাবে বলতে নেই। তো বাবা, এখন তুই কি করতে চাস? আম্মু ভুল তো আমি করেছি, কিন্তু এবার পেটের বাচ্চা তোর কোনো ভুল করিনি। যদি এবারকে বলে মানিয়ে নিতে পারি, বলবো আমার বাচ্চাটা আমার কাছে দিয়ে চলে যেতে। মানবে বাবা? বলে দেখি আম্মু। আচ্ছা ঠিক আছে, যা ওকে আমাদের বাসায় নিয়ে আয়, বলে দেখবো নে যদি রাজি থাকে। রিয়া কি আবার? রিয়া আমার সংসার করবে, রাজি আছে। ওকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ইভাকে না বলে মানিয়ে নিলাম, কিন্তু রিয়া? আম্মু রিয়ার বিষয়টা আমি দেখব। লজ্জা করে না বাবা মায়ের সামনে এসব কথা বলতে? এক পরিবারের 2টা মেয়ের জীবন নষ্ট হতে যাচ্ছে তোর জন্য। জব দিতে পারবি কিছু? বাবার কথা শুনে আমি মাথা নিচু করে দিলাম। আমার মুখ দিয়ে এখন কোনো কথাই বেরোচ্ছে না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, যা ইভাকে বাসায় নিয়ে আয়, বলে দেখি কি বলে ও। আম্মুর কথা মতো আমি বাসা থেকে বের হলাম। আমি জানি সবাই আমার পাশে না থাকলেও আম্মু সবসময় আমার পাশে থাকবে। মায়ের মন না? এবার এখন কিভাবে আমাদের বাসায় আনবো এটাই চিন্তা করছি। হ্যাঁ, পেয়েছি আইডিয়া। দেখি এটা কাজে লাগাতে পারি কিনা। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এবার তো এই সময় এখান দিয়ে হাসপাতালে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ইভাকে দেখলাম এদিকে আসতে। মুখের ওপর একটা মাস্ক লাগিয়ে নিলাম, যাতে আমাকে দেখলেও চিনতে না পারে। রৌদ্রের কথাই ঠিক মনে হচ্ছে। দূর থেকে এবার পেটটা একটু বড় বড় লাগছে। এবার আগের থেকে একটু মোটা হয়েছে। এবার আমার কাছাকাছি আসতেই আমি কণ্ঠটা মোটা করে বললাম, ম্যাডাম, আমাদের বাসায় একটু যাবেন? আমার বোনের অবস্থা খুব সিরিয়াস। প্লিজ ম্যাডাম, চলেন একটু আমাদের বাসায়। এবার আমার দিকে একটু ভালো করে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আপনার বোনকে। আমার আবার হাসপাতালে যেতে দেরি হবে। আমি সামনে হাঁটছি আর ইভা আমার পিছন পিছন হাঁটছে। আমাদের বাসার সামনে আসতে ইভা দাঁড়িয়ে গেল। এবার একটু হলে বুঝে গেছে যে এটা কার বাসা। আমি পিছনে তাকিয়ে বললাম, প্লিজ ম্যাডাম, ভেতরে চলেন। আমার বোন না হলে বাসবে না। আমার কথা মতো ইভা বাসার ভেতরে আসলো। আমি দরজা বন্ধ করতে ইভা বলল, কই, কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আমি আগে থেকে আম্মুকে বলেছি আমার আর ইভাকে যেন একটু সময় একা ছেড়ে দেয়। আমি মুখের মাস্ক খুলে বললাম, ভালো আছেন ইভা ম্যাডাম? ইভা আমাকে দেখে জোরে একটা শ্বাস নিল। পাশে পড়ে থাকা লাঠিটা হাতে নিয়ে আমাকে মারছে আর কান্না করে বলছে, তোর জন্য আমার জীবন থেকে সকল শান্তি চলে গেল। এখন আবার কি করতে এলি আমার সাথে? নে, তোর এই কাপড় খুলে দিচ্ছি। আবার একই কাজ করতে এলি তো আমার সাথে। নে, খুলে দিলাম। ইভাকে আটকে দিয়ে বললাম, প্লিজ এমন করো না। আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এটাকে ভুল বলে? আমার পেটে এখন তোর বাচ্চা, আর আজকে আমি এই বাচ্চাকে নষ্ট করতে যাচ্ছি। তোর জন্য আমি আমার স্বামীর সাথে ভালো করে সংসার পর্যন্ত করতে পারবো না। যদি আমার স্বামী আমাকে সন্দেহ করে, আমি কি বলবো? এখন আমার পরিবার আমার উপর টর্চার করে, যে বলে এই বাচ্চাটা কার। মুখ বুঝে মার খাই, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। তোর কথা বললে আপু কষ্ট পাবে। আমি তো জানি আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটু প্রতিশোধ নিতে গিয়ে যে এমন কিছু হয়ে যাবে আমি জানতাম না। আমি সরাসরি এবার পায়ে পড়লাম। আমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছি, যেই ভুলের কোনো ক্ষমা নেই। প্লিজ আমাকে মাফ করে দাও। শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। প্লিজ ইভা, দুলাভাই মনে করে মাফ করে দাও। আমার পাশার, আমাকে হাসপাতালে যেতে হবে। তার আগে বলো আমাকে মাফ করে দিছো। এবার আমার চুল ধরে টেনে তুলে একধারে চর দিতে দিতে বলল, তোর এখন মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। আম্মু উপর থেকে নিচে নামতে নামতেই বলল, মারতে পারবি ইভাকে? যদি মারতে পারো তাহলে মেরে ফেলো। এই বাসায় আসার পর তোমার কথা শুনে আমি ওকে মারছি।
ওর বাবা মারছে। একটা ভুল করার কারণে আজকে সবাই ওকে মারছে। তবে ও তো ভুল করে ফেলেছে। তুমি তোমার সেফটি। এভা মাথা নিচু করে বলল, তখন আমি একটা ঘোরের মাঝে ছিলাম, কি যে করব এটা ভাবতেই পারি নাই। আর পরে আম্মু এভাকে সোফায় বসিয়ে বলল, আমার ছেলে আর কখনো তোমাকে বিরক্ত করবে না। তুমি সুন্দরভাবে গুছিয়ে সংসার করো। ও তো ভুল করেছে, কিন্তু যেহেতু তোমার পেটে ওর সন্তান, ওটা নষ্ট করলেও ও নিজেকে মানাতে পারবে না। আমার ছেলের কপাল খুব খারাপ। প্রথম বউ ওকে ধোকা দিল। তোমার বোন তো আর আমার ছেলেকে মেনে নেবে না। একা একা বেঁচে থাকা খুব কঠিন। দরকার পড়লে আমাদের বাসায় থাকবে, খাবে। তবে মা, বাচ্চাটাকে নষ্ট করো না। ও আমাদের রক্ত। প্লিজ মা, তোমার কাছে আমি অনুরোধ করে বলছি। আমার স্বামী যদি এসব জানতে পারে তো? তোমার হাজবেন্ড দেশে কবে আসবে? আরো 1 বছর পর একেবারে চলে আসবে। তাহলে তো হলোই। আমরা তোমার সব কিছু লুকিয়ে রাখবো। তোমার পরিবারের সবাইকে আমি হাত পা ধরে মানিয়ে নিব। শুধু তুমি না করো না মা। আমার ছেলে হয়তো কখনো এখানে আসতো না, শুধু তোমার কথা শুনে এখানে আসছে। প্লিজ মা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। এভা আমার দিকে গরম চোখে তাকিয়ে আছে। তোর জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে আমার। শুধু তোর মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। তোর মা এত ভালো, আর তুই এতটা নষ্ট কিভাবে হলি? এবার কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। তাহলে তুমি রাজি? আমি তোমাকে কথা দিচ্ছি, এসব কথা তোমার স্বামীর কানে যাবে না, এমনকি বাহিরেও যাবে না। ভাবছিলাম আজকে সবকিছু শেষ করে দিব, কিন্তু আপনার কথা তো আর অমান্য করতে যাবে না, মুরব্বী মানুষ আপনি। ঠিক আছে, মেনে নিলাম, যান। আর তুই বসে না থেকে আপুর কাছে যা, গিয়ে ওকে পটাতে পারিস কিনা দেখ। আমি এখন গেলাম আন্টি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও মা। এখন কিন্তু তোমার পেটে আমার নাতি আছে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ওকে এগিয়ে দিয়ে আয়। আমি এবার ব্যাগ হাতে নিয়ে বললাম, চলেন ম্যাডাম। বাসা থেকে বেরোতে এভা বলল, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চা, দেখ মাপ পাস কিনা। আমি না হয় মাফ করে দিলাম, তবে এরকম আর কারোর সাথে করিস না। এবার হাত ধরে কান্না করে বললাম, আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আর কখনো এমন কিছু করব না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার খবর তোকে কে বলছে? রুদ্র বলেছে। ওর মুখটা বন্ধ করে রাখিস। যদি আমার স্বামী কিছু জানতে পারে তাহলে তোরে জ্যান্ত জবাই করবে কিন্তু। কেউ কিছু জানতে পারবে না, আমি আপনাকে কথা দিলাম। শোন, আমি কি বলি, বলো। আপুকে মানাতে পারবি? পারবো। দরকার হলে ওর কাছে মার খাবো, তাও মানিয়ে নেব। একদিনে আপু তোর উপর যে আকৃষ্ট হয়েছে, আমি জানি পারবি তুই। গাড়ি রেখে দেবো কি? না লাগবে না, আমি একা যেতে পারবো। বাচ্চা জন্ম নেওয়ার পর যেন আমার সামনে তোকে না দেখি। জি, আসবো না। এভাবে কথা বলছিস কেন? ভুল করছি আমি, তো কি বলবো। আমি এতই বোকা যে কিনা একটা মেয়েকে। এবার আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, কান্না করিস না, নিজের ভুল বুঝতে পারলে এতেই হয়েছে। তবে এতদিন আমার মন চাইছিল তোকে যদি একদিন সামনে পাই তাহলে জ্যান্ত কবর দেব। এই দেখ, তোর জন্য পকেটে এখন একটা পিস্তল নিয়ে ঘুরি। গুলি করে দেন তাহলে আমাকে। তুই আমার দুলা ভাই, তোকে গুলি করব কিভাবে? আপুর সাথে দেখা করেছিস? না, এখনো যায়নি। চুলদাড়ি কেটে গিয়ে আপুর সাথে দেখা কর, যা। ওকে, যাব। এবার রিক্সা ডেকে রিক্সায় উঠে বলল, আসার সময় চেক আপ করে আসবো। নে দেখি তোর কপালে কি আছে। দাঁড়ান একটু। এবার রিক্সা থামিয়ে বলল, বল। আমি এবার হাতে কিছু টাকা দিয়ে বললাম, এগুলো রাখেন, চেক আপ করার টাকা। আমার বাচ্চার দায়িত্ব আমারই নিতে হবে। লাগবে না, রাখ তুই। লাগবে না বললে হবে? এখন হাসপাতালে যান। এবার সাথে আরও কিছু কথা বলে বাসার ভিতর চলে গেলাম। ভিতরে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আম্মু। তুমি না থাকলে এইভাবে মানানো কঠিন হয়ে যেত। আমি তোর মা, আমি তো তোর জন্য খারাপ চাইতে পারি না। এখন ইভার পরিবারের সবাই। তুমি যেই পর্যন্ত করছো এটাই অনেক, বাকিটা আমি সামলে নেব। রিয়ার সাথে দেখা করছিলি? না আম্মু, যাব। হ্যাঁ, বাচ্চা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? জানি না, আজকে নাকি চেক আপ করবে, দেখি কি বলে। এখন গিয়ে ভাবির সাথে দেখা কর, যা। হ্যাঁ যাব, তার আগে মার্কেট থেকে আসি। আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে রৌদ্রকে কল দিলাম। রৌদ্র ফোন রিসিভ করে বলল, কিরে, তুই আসলি কখন? আমি তো বেটা রাতেই বাসায় এসে গেছি। রিয়া আছে কি থানায়? আছে। তোর ভাবি আজকে পুরো মাথা গরম। থাক, কোথাও যাবি না, আমি তোর ভাবির সাথে দেখা করতে থানায় আসছি। ভাবি যদি তোরে সবার সামনে উল্টা পাল্টা কিছু বলে? বললে বলবে,
আচ্ছা আমি অল্প কিছুক্ষণের ভেতরে আসছি, থাকিস, তুই যাবি না কোথাও? আচ্ছা আছি, আয় তুই। আমি কল কেটে মার্কেটে চলে গেলাম। ওখানে গিয়ে চুলদারি কেটে কিছু কেনাকাটা করলাম। ওয়াশরুমে কাপড় চেঞ্জ করলাম। একটা রিক্সা নিয়ে মিশুর দোকানের সামনে চলে গেলাম। মিশুর দোকানের সামনে গিয়ে নেমে বললাম, বন্ধু দোয়া করিস, তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। মিশু আমাকে দেখে বলল, ভাবি তো তোরে আজকে দেখে পাগল হয়ে যাবে, যা তুই। আর রাত তো। আসবো, তোর ভাবি না রাজি থাকলেও তুলে নিয়ে আসবো। মিশু হাসি দিয়ে বলল, আচ্ছা যা। আমি এবার থানার সামনে চলে গেলাম। থানার ভেতরে যেতেই মাইশের চাচাতো বোন আমার দিকে এগিয়ে এসে বলল, কি চাই এখানে? কি চাই মানে? আমি এখানে আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি। রিয়ার কথা শুনে মাইশের চাচাতো বোন লাঠি দিয়ে সরাসরি আমার মাথায় আঘাত করলো, যার কারণে আমার মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। আমার হাত থেকে ফুলটা নিচে পড়ে গেল। মাথায় হাত দিয়ে শুধু বললাম, এসেছিলাম বউয়ের সাথে দেখা করতে, আর এসে হয়েছে আহত। ঠিক এই সময় রিয়া ওর কেবিন থেকে বের হলো। রিয়া বের হয়ে আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। রাগটাকে মাটি দিয়ে নিচ থেকে ফুলটা নিয়ে রিয়ার সামনে গেলাম। মাথা থেকে অল্প অল্প করে রক্ত বেরোতে লাগলো। রিয়ার হাত ধরতে যাব, তখনই মাইশের চাচাতো বোন আমার কাছে এসে জোরে চিৎকার দিয়ে বলল, তুই ম্যাডামের হাত ধরে ওনার সাথে খারাপ কিছু করতে চাস? এবার আমি রাগে মাইশের চাচাতো বোনের গালে ঠাস করে চড় দিয়ে বললাম, আমার বউকে আমি হাত ধরবো নাকি ওকে জড়িয়ে ধরবো সেটা আমার বিষয়, তুই বলার কে রে? আমার কথা শুনে আরও 3-4 জন কনস্টেবল আমার দিকে এগিয়ে আসলো। রিয়া ওদের হাত দিয়ে ইশারা করে বলল, সাবধান, ওকে কেউ কোনো কিছু করবে না। আমি রিয়ার হাত ধরে সরাসরি কেবিনের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি হাঁটু গেড়ে নিচে বসে বললাম, তুমি আমার রাতের চাঁদ, দিনে ওঠা সূর্য, আর আলোয় আমি অলরেডি আলোকিত, যার ছোঁয়ায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হই। ভালোবাসি তোমায় কত বলতে পারবো না, মন ছেড়ে তোমায় যে দেখাতে পারবো না। ভালোবাসা পবিত্র জিনিস, যা শরীর কেটে দেখানো যায় না, শুধু অনুভব করে নিও তুমি। শুধু শুধু ভালোবাসি, শ্রদ্ধা করি তোমায়, একটুখানি ভালোবাসিও, ভুলে যেও না আমায়। তোমার পথের পথিক আমি, আশায় থেকে তোমায় পাবো, আর একটু একটু করে ভালোবাসবো। হবে কি আমার এই মন শুধু যে তোমার। রিয়া আমার হাত থেকে ফুল না নিয়েই ও একটা কাপড় দিয়ে আমার মাথায় রক্ত মুছে আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি রিয়ার গালে হাত রেখে বললাম, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি যে তুমি আমাকে মেনে নেবে না? মেনে নেওয়া বাদ দাও, আমার সাথে একটু কথা বলো না প্লিজ। ভেবেছিলাম তোমাকে ছেড়ে পালিয়ে দূরে থাকতে পারবো, কিন্তু দেখো পারলাম না। আমি আবার আমার বউয়ের কাছে ছুটে চলে আসলাম। যদি আমাকে নিজের বউ মনে করতেন তাহলে এভাবে পালিয়ে চলে যেতেন না। আমি ভুল করে ফেলেছি রিয়া। রিয়া আমার হাত সরিয়ে বলল, চলে যা তুই এখান থেকে। আমি তোরে আমার চোখের সামনেও দেখতে চাই না। আমি একা আছি, একাই ভালো আছি, আমাকে একা বাঁচতে দে। আমি চলে গেলে তুমি থাকতে পারবে? থাকতে পারবো মানে কি রে? আমি কি আগে একা ছিলাম না? আগে আমি একা, এখনো আমি একা। আমার জীবনে আমি আর কাউকেই চাই না। একা লাইফ ইজ বেস্ট। রিয়ার হাতের গুলিটা আমার বুকের ওপর নিয়ে বললাম, আমাকে গুলি করে দাও, আমি না হয় মরে যাই। এই জীবন নিয়ে আমি কি করব বলো? প্রথম বউ পরকীয়া করে বিদায় হয়েছে, দ্বিতীয় কারো কাছে আসছিলাম একটু সুখের জন্য, কিন্তু সবাই শুধু আমার সাথে প্রতারণা করে। এর থেকে বরং আমাকে মেরেই ফেলুন। তুই কার সামনে কি কথা বলছিস মাথায় আছে তো? আমি চাইলেই এখন যা ইচ্ছে তাই করতে পারি। কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে যাবি। এখন যা এখান থেকে বলছি। রিয়ার মুখ থেকে ডিভোর্স লেটার শব্দটা শুনে আমার চারদিক যেন ঘুরতে লাগলো। এখন যদি আমার সাথে এমন কিছু হয় তাহলে মানুষ আমার মুখের ওপর থুতু দেবে, বাইরে গেলে এবার প্যারা দেবে। এসব আর কত সহ্য করব? এর থেকে বরং রিয়ার বন্দুকের গুলি খেয়ে মারা যাওয়া অনেক ভালো। রিয়ার হাতটা ধরেই জোরে ট্রিগার একটা চাপ দিলাম, আর সাথে সাথে পিস্তল থেকে একটা গুলি বের হয়ে আমার বুক ছেদ করে দিল। রিয়া জোরে একটা আওয়াজ করে বলল, এটা তুই কি করলি? আমি নিচে পড়ে চোখের পানি ছেড়ে বললাম, একটা মানুষ মৃত্যু রাস্তা বেছে নেয় কখন জানো? যখন সে দেখে তার পাশে সব কিছু শূন্য। আমি এমন ছিলাম না রিয়া, মানুষ আমাকে এমন করেছে। আজকে আমি আমার বাবা মার কাছে খারাপ, তোমার আর তোমার বোনের কাছে খারাপ। আমার মতো মানুষের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে তুমি বলো? ভেবেছিলাম তোমাকে নিয়ে নতুনভাবে সংসার করব, কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিলে। দোয়া করি শান্তিতে বেঁচে থাকো। দরজা ঠেলে কয়েকজন কনস্টেবল ভিতরে এসে গেল। রিয়ার হাতে পিস্তল দেখে রুদ্র বলল, এটা কি করলেন ম্যাডাম? নিজের স্বামীকে নিজ হাতে মেরে ফেললেন। পুরুষ ছাড়া এই পৃথিবীতে একটা মেয়ের কোনো দাম নাই, আর আজকে আপনি এই রাগ আর অহংকারের কারণে ওনাকে মেরে ফেললেন। এই থানায় সিসি ক্যামেরা আছে, আপনি কি বাঁচতে পারবেন? আমি রুদ্রের কথা শুনে কোনো মতে বললাম, আমি নিজের ইচ্ছে মতো মরতে এখানে আসছি, কারো কোনো দোষ নেই এখানে। তোরা এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। রুদ্র আমাকে কোলে নিয়ে থানা থেকে বের হতে হতে বলছে, তোর কিছুই হবে না বন্ধু, চিন্তা করিস না।
আমি আস্তে আস্তে চোখ বন্ধ করলাম। মৃত্যু আমার খুব নিকটবর্তী এসে গেছে। তবে চেয়েছিলাম বাঁচতে, কিন্তু পারলাম না। ধীরে ধীরে আমার শক্তি হারিয়ে যেতে লাগলো। হঠাৎ করে আমার সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। পরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন ঠাস করে আমার গালে একটা চড় পড়ল। আমি চোখ খুলে শুধু বললাম, আমি জানতাম ইভা, তুই ছাড়া আমাকে কেউ সুস্থ করতে পারবে না। বাঁচালি কেন আমাকে? ইভা আশেপাশে একবার তাকিয়ে বলল, চুপ কেন? কথা বলবি না? আমার সাথে যদি জোর করে এত কিছু করতে পারিস তাহলে আপুর সাথে কেন এত কিছু করতে পারলি না? মেনে না নিলে জোর করে ওকে তুলে নিয়ে যাবি, এটা কি তোকে বলে দিতে হবে? আর আমার উপর সব কিছু ফেলে তুই মরতে চাস? তুই মরলে তোর মেয়ের খবর কে নিবে? আমি তো তোর বাচ্চা লালন পালন করব না, তুই তো জানিস আমার একটা সংসার আছে। এবার কথা শুনে মনের ভেতর একটু খুশি চলে আসলো। হাসি দিয়ে বললাম, যদি এমন একটা খুশির খবর আমার বউরি আমাকে দিতে পারতো, তাহলে আজকে আমার থেকে খুশি আর কেউ হতো না। আমি এতটা খারাপ না যে তোর সাথে জোর করব। কান্না করিস না, কান্না করলে এখন আর কি হবে? তবে এমন কিছু আর কখনো করিস না। আমি যদি আমার স্বামী রেখে তোর জন্য এতটা কষ্ট করতে পারি তাহলে তুই... সরি ইভা, আমাকে মাফ করে দে। আমি আর কখনো এমন করব না। শোন, আমি কি বলি, আপু যদি তোর সাথে কথা না বলে তুইও বলবি না। আমি অন্য কাউকে... জীবনে বহুত হয়েছে, আর কাউকে দরকার নেই। আমি আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারলেই হলো। আমি বলি কি, যদি আমরা একটু চেষ্টা করি তাহলে বিষয়টা খারাপও হয় না। আমি চাই আপু তোর সাথে থাকুক, একা একা আর কতদিন থাকবে? দরজার বাইরে থেকে রুদ্র বলল, আমাদের ম্যাডাম এসেছে দেখা করার জন্য, ভিতরে কি আসতে পারবেন? কেউ এখন ভেতরে আসতে পারবে না। আর আপুকে বলেন চলে যেতে। যেই আপু নিজেকে ভালো রাখার জন্য তার হাজব্যান্ডকে গুলি করতে পারে, সে আর যাই হোক আমার আপু নয়। এই পৃথিবীতে যদি মেয়েদের আপন বলতে কেউ থাকে তাহলে সেটা তার স্বামী। মানুষ যৌবনকালে বিয়ে করে, এক সময় তাদের বাচ্চা কাচ্চা হয়, ছেলে মেয়েদের কত কষ্ট করে লালন পালন করে বড় করে, নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাওয়ায়। আর বড় হলে এই ছেলেমেয়েরাই তাদের পছন্দ মতো কারোর সাথে পালিয়ে চলে যায়। তখন বৃদ্ধ বয়সে বাবা মা একা হয়ে যায়, তখন তো তাদের পাশে ছেলেমেয়েরাও থাকে না, থাকলে থাকে তার স্বামী। তাহলে কিসের আমার বোন, হ্যাঁ, যে কিনা নিজের স্বামীকে অপমান করে? আমি আগে রাগী ছিলাম, দেমাগী ছিলাম, এখন তো সব কিছু আমি বুঝতে পেরেছি। রাগ মানুষকে শুধু ধ্বংস করে। প্লিজ ইভা, ওকে আর কিছু বলিস না। কেন তোর কষ্ট হয়? এখন তো তুইও বুঝতে পারবি কষ্ট কী জিনিস। আমি যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করবি। আমার চেনা জানা একটা নার্স আছে, ওকে আমি সব কিছু বুঝিয়ে দেব। তুই কি করতে চাস ভালো করে বল তো। সময় হলে বুঝবেন দুলা ভাই, এখন বলেন ভালো লাগছে? একটু ভালো লাগছে। আমার বাবা মা? না, কাউকে বলা হয়নি, যদি চিন্তা করে এজন্য। বলবো কি বল? না থাক, বলার দরকার নেই। তবে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কথা দিয়েছিলাম, তোর বোনকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে যাব, তার হলো না। এই আহত শরীর নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই। রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, ইভা এখন ওর কি অবস্থা? ঠিক আছে তো? তোকে কে বলেছে ওর খবর নিতে? ও কি হয় তোর? তোর কিছুই হয় না। তবে আমার শুধুই দুলাভাই হয়। ভুল তো আমি করে ফেলেছি ওকে বিয়ে না করে। সেদিন ভুলবশত ওর সাথে আমার কেন বিয়ে হলো না? ইভা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি করবি, মারবি আমাকে? যে নিজের স্বামীকে সম্মান করতে পারে না সে আর বাইরে কি সম্মান করবে? রিয়া, ওই রিয়া, কই তুই? এ কথা বলতেই একটা মেয়ে নার্স এসে গেল। আমি ভেবেছিলাম হয়তো এবার রিয়াকে সামন থেকে ডাকছে, কিন্তু না, এটা অন্য রিয়া। নার্স মেয়েটা এবার সামনে দাঁড়িয়ে বলল, জি ম্যাডাম, বলেন কি হয়েছে? এবার আস্তে করে রিয়া নামে মেয়েটার দিকে ইশারা করে বলল, আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ হ্যাঁ করবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? এই পর্যন্ত হাতে ইশারা করে বলে এবার আবার বলল, এই যে পুলিশের পোশাকে যে মেয়েটা দেখছো আমার বড় বোন, কিন্তু বেডে শুয়ে থাকা ছেলেটা আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করতে গিয়েছিল, তবে জোর করে ওকে আমার এই বড় বোনের কাছে বিয়ে দিয়ে দেয়। আমার বড় বোন পুলিশ অফিসার, ও কি আর এই ছেলেকে মেনে নেবে? এখন আমি যা বলছি, আমার বোনের নাম রিয়া, তোমার নামও সেম। আমি যদি বলি আমার আপুর জায়গায় তুমি ওর সাথে রিয়া হয়ে সংসার করো, তাহলে পারবে তো? স্পট ইভা, তুই এসব কি বলিস? তোর মাথা ঠিক আছে তো? আমি বেডের উপর শুয়ে থেকে বললাম, এভা, এত কাহিনী করার দরকার নেই, বাধ্য এসব। যে থাকার সে বিনা কারণে হলেও থাকবে, আর যে চলে যাবে তাকে হাজারবার পা ধরে অনুরোধ করলেও সে চলেই যাবে। এর থেকে বরং আমি আমার মেয়েকে নিয়ে সুখে আছি। এ আমার দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার পাশে? চলে যান এখান থেকে, আর গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। আপনি না একা থাকতে চান, যান, আমি আপনাকে মুক্ত করে দিলাম। রিয়া আবারও চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে।
আমি বুঝতে পারছি রিয়া কিছু বলতে চাইছে, কিন্তু এখানে এত মানুষ থাকার কারণে হয়তো বলতে পারছে না। এর মাঝেই রুদ্র এসে বলল, ম্যাডাম, রাস্তার পাশে একটা লাশ পাওয়া গেছে, আপনাকে এখনই তাড়াতাড়ি যেতে হবে। আরে বোকা বোন, আমার স্বামীর কদর বুঝলি না? এখন তো আর বুঝবি না, বুঝলে ঠিকই কাল যখন দেখবি তোর সামনে থেকে তোর কাছের মানুষ কেড়ে নিয়ে যাচ্ছে। রিয়া বলল, আমি একটু ওর সাথে কথা বলতে চাই, এবার তুই প্লিজ এখান থেকে বের হ। এদিকে আমি বেডে শুয়ে থেকেই বললাম, আমার সাথে কথা বলে কি আরও মায়া লাগাতে চান? তখন তো বললেন আমাকে দরকার নেই, একাই থাকতে পারবেন, যান আপনাকে মুক্ত করে দিলাম। যদি একা থাকতে পারেন যান গিয়ে একা থাকেন, আমি না করব না, বুঝবেন একদিন। রিয়ার কিছু না বলেই দরজা দিয়ে চুপচাপ বের হয়ে চলে গেল। এবার আমার কাছে এসে বলল, দুলা ভাই, কাজ হয়ে গেছে। আপুর তো দেখি লক্ষণ ভালো, খুব তাড়াতাড়ি আপু আপনার কাছে ফিরে আসবে। মিষ্টি কই মিয়া? ইভা মজা করিস না, এখন এসব ভালো লাগছে না। গিয়েছিলেন তো মরতে, যদি কিছু হয়ে যেত তাহলে আপনার মেয়ের। ইভা, আমি তোমাকে একটু অহংকারী মেয়ে ভেবেছিলাম, কিন্তু তোমার মতো কোনো ভালো মেয়ে নাই আমি মনে করি। একদিকে স্বামী, আরেকদিকে আমার বাচ্চা, তোমার এই ঋণ আমি কীভাবে পূরণ করব? আমি তোমার কাছে। আমার কোনো বড় ভাই নাই, বড় ভাই হলে কি এতটুকু করতাম না? বড় ভাই বলে আর লজ্জা দিও না, যে পাপ করেছি না জানি। দুলা ভাই, অতীত মনে রেখে লাভ আছে বলেন? সামনে কি হয় না হয় তা দেখেন। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার আপুকে যেভাবে হোক ফিরিয়ে নেন। আপনার সাথে আমি আমার বড় বোনকে দেখতে চাই, ও আমাদের জন্য অনেক কষ্ট করেছে, এখন আমরা ওর একটু সুখ দেখতে চাই। প্লিজ দুলা ভাই, আপুকে আপনি যে করে হোক মানিয়ে নেন। আমি যতটা পারি চেষ্টা করবো ইভা, তোমার বোনকে মানিয়ে নিতে। আজকে আমাকে গুলি খেতে হয়েছে, আর একটু থাকলে তো। মিথ্যা কথা বলবেন না দুলা ভাই, এখানে আপুর কোনো দোষ নাই, আপনি তো নিজের ইচ্ছেতে গুলি করলেন। ইভা, আমাকে একটু ধরে বাসায় দিয়ে আসো, এখানে থাকতে আমার একটু ভালো লাগছে না। চলেন, আমি আপনাকে বাসায় রেখে আসছি। এবার হাত ধরে বেড থেকে উঠে হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতালের বাইরে দেখলাম এক কোণায় মাইশা আর রুদ্র দাঁড়িয়ে আছে। মাইশা মিশুর হুইল চেয়ার টেনে আমার সামনে এসে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমার এখন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। যখন শুনলাম আমার চাচাতো বোন আপনাকে গুলি করেছে, তখন বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। বলতে পারেন আমি। মাইশা থাক এই কথা, আমি জানি এখানে তোমার কোনো হাত নেই, বাদ দাও এই কথা। বন্ধু, রাতে আমরা তোর জন্য সেই লেভেলের আয়োজন করছিলাম, কিন্তু আগে আমি একটু সুস্থ হয়ে নেই বন্ধু, যার আশা করেছিলাম তাকে নিয়ে হয়তো যেতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে তোদের বাসায় যাব। কি মামা, এই সুখবরটা আমাদের থেকে লুকানো হলো কেন? কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই। এসব ফালতু কথা রাখেন, চলেন বাসায় যাই। ওকে তো চিনলাম না। আমার শালিকা, তুই চিনবি না। আচ্ছা মামা, তাহলে এখন বাসায় গেলাম। আমি খুব খুশি হয়েছি যে তোরা আমাকে দেখতে এখান পর্যন্ত চলে এলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে দেখতে আসবো না তো কাকে দেখতে আসবো? মামা তাহলে গেলাম আমি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা, ভালো মন্দ কিন্তু আমাদের জানাবি। রিক্সায় উঠে ইবা বলল, কি রে, এমি কি তোর এক্স বউ ছিল? আমার শালি হয়ে তুই কি করে বলিস? দুলাভাইয়ের কি কোনো মান সম্মান নাই নাকি? তোর সম্মান লাগবে না? কোন দিক দিয়ে তোর সম্মান লাগবে বল আমাকে, দেই তোর সম্মান। থাক বোন, আর কিছুই বলতে হবে না। রিক্সা একটু সামনে যেতেই দেখলাম কতগুলো মানুষ বের করে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। যাবার মতো আর কোনো রাস্তা না পেয়ে রিক্সা থেকে নামলাম। কোনো মতো ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখলাম 3টা ছেলে রিয়ার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অন্য সব কনস্টেবল ভয়ে পিস্তল নিচে নামিয়ে হাঁটু গেড়ে বসে আছে। এমন এক পরিস্থিতি দেখে নিজের কাছে বিষয়টি খুব খারাপ লাগলো। যেখানে আমার বউয়ের কিছু হয়ে যাচ্ছে, সেখানে আমি বা কেন দাঁড়িয়ে আছি? এবার তো রেগে আমার হাত ছেড়ে বলল, আজকে আমি তোরে খাইছি। আমি এবার একটা হাত ধরে আটকে বললাম, আরে কি বলিস, পাগল হলি তুই? যদি কিছু বলতে যাস তাহলে ঠুস করে আমার বউকে গুলি করে দেবে। রাখ একটু, আমি দেখছি। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, কাপুরুষের মতো একটা মেয়ের দিকে পিস্তল তাক করে না রেখে ওর স্বামীর সাথে লড়। আর ওই হাজব্যান্ড আমি, মারতে হলে আমাকে মার। আমি মরে গেলে আমার বউ এমনিতেই পাগল হয়ে যাবে আমাকে হারিয়ে, ওকে আর তোদের মারতে হবে না। আমার কথা শুনে ছেলেগুলো আমার দিকে ফিরে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে তুই নিজে এই অসুস্থ, তোরে মারতে কি আমাদের শনি মঙ্গলবার লাগবে রে? আমি রিয়াকে হাতের ইশারা করে বললাম, এই সুযোগে পালিয়ে চলে যাও। ইভাকে শুধু বললাম, আমার হাত ছেড়ে দূরে দাঁড়াও। আমি মরেও যদি যাই তবু আমার কাছে আসবে না। একটা ছেলে এসে আমার চুল ধরে বলল, মাস্তানি করতে এখানে আসলি নাকি নিজের বউকে বাঁচাতে এলি? আমার এই এক জীবনে আমার বউ ছাড়া আমার কে আছে রে? মেরে ফেল আমাকে, আমি না করব না, বিনিময়ে ওকে ছেড়ে দে। রিয়া এই সুযোগটা পেয়ে একটা ছেলের পায়ে গুলি করে দিল। আর কয়েকজন কনস্টেবল উঠে ছেলেগুলোকে আটকে ধরলো। আমি এবার ইভাকে বললাম, চলো বাসায় যাই, আমার কাজ আমি করেছি।
এভাবে আমার মুখের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আমি মানুষ চিনতে ভুল করেছি আপু। তখন কেন ওর সাথে আমার বিয়ে হলো না? আপু, তুই ঠিকই তোর হাজবেন্ডকে চিনিস নাই, তবে আমি ঠিকই চিনেছি। এর মাঝে রিয়া এসে আমার হাত ধরে বলল, চলেন আমার সাথে, আমি আপনাকে বাসায় রেখে আসি। আপু, তোর না অনেক কাজ পড়ে আছে, তোর কাজ তুই কর, আমি বরং ওকে বাসায় পৌঁছে দিই। যাই হোক, আমার একমাত্র মিষ্টি গোলুমুলো একটা দুলাভাই। এবার তোরে বলছি না বাসায় যেতে, তুই চুপচাপ বাসায় যা। এবার আমার দিকে ইশারা করে বলল, আশা করি কাজ হয়ে যাবে দুলাভাই। আমি যতটা সম্ভব একত্রে করে দিলাম দুজনকে। আমার দায়িত্ব শেষ দুলাভাই, আমি এখন গেলাম। কথা বলে এবার হাসপাতালের দিকে যেতে লাগলো। রিয়া আলতো করে আমার একটা হাত জড়িয়ে ধরে পুলিশ কনস্টেবলদের বলল, তোমরা এখন থানায় যাও, আমার একটু কাজ আছে। ম্যাডাম, স্যারের সাথে তো আমাদের পরিচয় করিয়ে দিলেন না। কে বলছে ও তোমাদের স্যার? এত বেশি বুঝো কেন? যেই কাজ করতে বলছি সেই কাজ গিয়ে করো, যাও। রিয়ার ধমক শুনে রুদ্র ভয় পেয়ে গেল। আমার রিয়ার কথা শুনে এতটা পরিমাণে খারাপ লাগছে কি বলবো। যে মেয়ের জন্য এত কিছু করছি, এরপরে ওর মুখ থেকে স্বামী ডাকটা বের হয় না। ও না হয় এগো নিয়ে পড়ে থাক। আমি রিয়ার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, অচেনা একটা ছেলের হাত ধরা উচিত না আপনার। আপনি থানার একজন পুলিশ অফিসার, আপনার সম্মানের খুব মূল্য আছে। আর আমরা তো রাস্তার টোকাই না। থাকেন আপনি আপনার রাগ অহংকার এগো নিয়ে। কথা বলেই আমি একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। রিয়ার পেছন ছেড়ে দিয়ে আমি বরং একাই থাকি। এই মেয়েকে হাজারবার বললেও বুঝবে না। বাসায় যেতে আম্মু আমাকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি আহত হয়েছি কীভাবে, কে আমাকে গুলি করেছে ইত্যাদি। আমি আমার আম্মুকে 2 পাশ বুঝিয়ে রুমে চলে গেলাম। একা আমার পিছন পিছন রুমে এসে বলল, ভাইয়া কার সাথে কি ঝামেলা করে আসছে নাকি? না তেমন কিছু হয়নি। আর তুই আমাকে এত প্রশ্ন করিস না তো, যা এখান থেকে। তুই আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিস ভাইয়া, তোর কি হয়েছে আমাকে বল। ভাইয়া, একটা মেয়ে কিন্তু এই পৃথিবীতে খুবই অসহায়। যদি তার সতীত্ব চলে যায় তাহলে তার কোনো দাম নেই। যখন তোর বউ ছিল না, একা ছিলি, তখন তো তুই খুব ভালো ছিলি। কি পাস মেয়েদের বিছনায় নিয়ে? কেন এতটা খারাপ হলি? একার কথা শুনে আমি মাথা নিচু করে বসে আছি। এখন তো আমি আমার ভুলগুলো বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করে ফেলেছি। আজকে যদি ভালো করে খোঁজখবর নিয়ে দেখতাম আর দেখে শুনে একটা বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা এভাবে ধ্বংস হতো না। এখন শুধু আমি চারদিকে তাকিয়ে অন্ধকারই দেখি। আমার পাশে বসে আমার হাত ধরে বলল, আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যা, নতুন করে আবার বাঁচতে শিখ। মানুষ যাতে তোরে খারাপ বলতে না পারে, আমি সেটাই চাই। শুধু আমি না, আমাদের বাবা মা সহ সবাই তোরে ভালো হতে দেখতে চাই। যখন আব্বু আম্মু ইভার কথা শুনলো তখন বুঝি তাদের খারাপ লাগেনি। গেলাম ভাইয়া, আমি আমার আবার পড়া আছে। একা যেতেই আমি চোখের পানি মুছে ফেললাম। একার কথা যুক্তি আছে, না আর কোনো ভুল করা যাবে না। যদি আমার রিয়াকে হারাতে হয় তাহলে ওকে ছেড়ে দেব। এরপরেও কোনো ভুল করতে পারবো না। কখন যে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারিনি। রাতে ঘুম থেকে উঠেই অল্প কিছু খেয়ে নিলাম। ভেবেছিলাম এখন গিয়ে রুদ্রুর সাথে একটু কথা বলবো, কিন্তু শরীরের যে অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়। রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে আছি। ধীরে ধীরে সময় চলে যাচ্ছে আর রাত তত গভীর হয়ে যাচ্ছে। হঠাৎই আমি নিচের কোনো একটা কিছুর আওয়াজ শুনলাম, আর মাঝেই কে যেন আবার জানালা দিয়ে লাফিয়ে ভেতরে চলে আসলো। আমি ভয় পেয়ে লাইট অন করে দেখলাম রিয়া একটা টিফিন বক্স নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠেই বিছানায় বসে বললাম, কি ম্যাডাম, আমাকে আবার ধরে নিতে আসেনি তো? রিয়া চুপচাপ আমার কাছে এসে পাশে বসলো। কথা নেই বার্তা নেই, ওর ওড়না দিয়ে আমার পুরো মুখ মুছে দিয়ে টিফিন বক্স খুলে বলল, জীবনে কখনো রান্নাঘর পর্যন্ত যাই নাই। আজকে আপনি অসুস্থ বলে আপনার জন্য রান্না করে খাবার নিয়ে আসতে হয়েছে এখান পর্যন্ত। আমার জন্য আপনার এখানে আসতে হবে কেন? আমি যদি আপনার কে হই? ডিভোর্স দিয়ে দেবেন যেহেতু, তাহলে তো মায়া বাড়িয়ে লাভ আছে। বলেন, চলে যান এখান থেকে। হঠাৎ করে রিয়া কান্না করে বলল, আমি নিজেকে নিজে মানাতে পারি না, মন যা চাই তাই করি। একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। ভাবছিলাম কাউকে জড়াবো না এই জীবনের সাথে, কিন্তু শেষমেশ আমার ছোট বোনের কথাগুলোই চিন্তা করতে দেখলাম। এখন আমার কাছে চাকরি আছে, টাকা আছে, যা মন চাইছে তাই করতে পারছি। কিন্তু যেদিন আমার কাছ থেকে সব কিছু চলে যাবে তখন আমি শূন্য হাতে থাকবো। তখন সেই সময়টাতে আমি আপনার পাশে থাকবো, শুধু আমাকে ধোকা দিবেন না। রিয়া আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, অনেক ভেবেচিন্তে দেখলাম একাকিত্ব জীবনের কোনো দাম নেই, তবে আমার সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। কথা দেন আমি রাজি না হওয়া পর্যন্ত। আমি আগেই বলেছি তুমি শুধু আমার সাথে থাকো, আমি দূর থেকে তোমাকে ভালোবাসবো। শরীর ছুঁয়ে কি ভালোবাসা দেখাতে হবে এমন কে বলল? ভালোবাসা হলো পবিত্র একটা জিনিস, যেগুলো বলে আমি আমার ভালোবাসা অপবিত্র করব না। আপনি যতদিন পর্যন্ত বলবেন না ততদিন পর্যন্ত আমি আপনার কাছে কেন হাতটাও ছুঁয়ে দেখব না।
রিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আমার মনের জমানো কথাগুলো কারো কাছে বলতে পর্যন্ত পারি না। যখন দেখলাম আপনার বুকে গুলি লেগেছে, তখন আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি তখন কী যে করব নিজেও চিন্তা করতে পারি নাই। প্লিজ আমাকে আপনি মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তাহলে। মাপ চাইতে হবে না। আমার জন্য এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছো, এতেই যথেষ্ট। আমি অনেক খুশি হয়েছি। আবার নিজ হাতে খাবার তৈরি করে নিয়ে আসছো। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি আপনার জন্য এটুকু করতে পারবো না? আমি টিফিন বক্স হাতে নিতেই রিয়া আবার আমার হাত থেকে বক্সটা কেড়ে নিয়ে বলল। আমি চোখ বড় বড় করে বললাম, তুমি আমাকে খাইয়ে দিবে? আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি এই কথা বলছো। এর মাঝে রিয়ার ফোনটা বাজতে লাগলো। রিয়া ফোনটা রিসিভ করে মুখটা কালো করে দিয়ে ফোনটা কেটে দিল। কি হয়েছে রিয়া? এখন নাকি আবার থানায় যেতে হবে? যাও, সমস্যা নেই, কাজ আছে তো করতেই হবে নাকি? কাজ পেলে আর এখানে কি করবে? আমি তো তোমার স্বামী, তোমার কাছে তো তোমার কাজই বড় আমার থেকে। আপনিও ইভার মতো কথা বলতে শুরু করলেন। এবার মতো আমি আর কি বললাম? যা সত্যি তাই বলেছি। রিয়ার হাত থেকে ফোনটা ফেলে দিয়ে বলল, দেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আর এই নয় যে আমার সব সময় কাজ করতে হবে। আপনি আমাকে বুঝতে পারেন নাই, এই থানার সব দায়িত্ব আমার উপরে। রিয়ার হাতের অল্প একটু খাবার খেতেই আমার অবস্থা নাজেহাল হয়ে গেল। লবণ তো খাবারে একদম দেয়নি, কি আর বলবো। তাও মুখ বুজে চুপচাপ খেতে লাগলাম। বউটা যেহেতু আমার, এজন্য সব কিছু আমাকে মানিয়ে চলতেই হবে। খাবার ভালো হয়েছে নাকি আবার? খুব খুব ভালো হয়েছে। আমার বউ আমার জন্য খাবার তৈরি করেছে, এই খাবার কি আর খারাপ হতে পারে? ধপ করে দরজা ঠেলে একা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি রে ভাইয়া, এত রাত হয়ে গেল, এরপরেও তোর রুমের লাইট অন করা? এই কথা বলেই একা রিয়াকে আমার পাশে বসে থাকা অবস্থায় দেখে চোখ বড় বড় করে ফেললো। মনে হচ্ছে যেন আমরা ভিন গ্রহ থেকে আসা এক এলিয়েন, যার কারণে একা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে। একা শুধু তাকিয়ে থাকতেই সীমাবদ্ধ নয়, একা জোরে জোরে বলছে, আম্মু এসে দেখে যাও, আমাদের ভাবি এসেছে বাসায়, তাও আবার ভাইয়ার জন্য খাবার নিয়ে এসেছে। একের ডাক শুনে রিয়া ভয়ে দাঁড়িয়ে বলল, এখন তাহলে আমি গেলাম, পরে তোমার বোন গোলমাল করে দিবে সব কিছুর। আমি রিয়ার হাত ধরে বললাম, তোমার যেতে হবে কেন? তুমি কি বাইরের কোনো মেয়ে যে ভয় পাচ্ছ? তুমি তো আমার বিয়ে করা বউ, এত ভয় পাওয়ার কি আছে? আম্মু ভেতরে ঢুকে রিয়াকে দেখে বলল, কি মা, লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে দেখতে চলে আসছো? জানালা দিয়ে কষ্ট করে আসার কি দরকার ছিল? তুমি তো এ বাড়ির বড় বউ নাকি? রিয়া আম্মুর পায়ে সালাম করে বলল, যদি এত রাতে আপনারা ঘুমিয়ে পড়েন, এই জন্য জানালা দিয়ে ভেতরে আসছি। আপনাদের তো বিরক্ত করে লাভ নাই আম্মা। আম্মু রিয়ার মাথায় হাত দিয়ে বলল, হাজার বছর বেঁচে থাকো মা, এই দোয়া করি। ভাইয়ার জন্য কি খাবার আনছেন ভাবি? লুকিয়ে লুকিয়ে জামাইকে খাওয়াচ্ছেন? এইদিকে যে আমি আপনার একমাত্র ননদ, আমার দিকেও একটু নজর দিন। এ কথা বলেই একা এক মুঠো খাবার মুখে দিয়ে আমার দিকে তাকিয়ে অবাক চোখে ইশারা করে বলল, কিরে ভাইয়া, এসব কি? এটা কি কোনো খারাপ নাকি? একা ইশারা করে বললাম, প্লিজ লক্ষ্মী বোন, আমার এই বিষয়ে কিছু বলিস না, বল ভালো হয়েছে, এত কষ্ট করে আমার জন্য রান্না করে নিয়ে আসছে। কি হলো, একা খাবার ভালো হয় নাই? জানি ভালো হয় নাই, আমি কি কখনো রান্না করছি? তুমি বলো। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকি, ভাবলাম আমার জামাইটা আজকে অসুস্থ, ওনার জন্য নিজ হাতে খাবার তৈরি করি, তাই একটু। একা আমার হাতে খাবারগুলো দিয়ে বলল, আরে ভাবি, কি বললেন? খাবার খারাপ হয়েছে? এত ভালো খাবার আমি জীবনেও খাইনি, খুব খুব ভালো হয়েছে। একার কথা শুনে রিয়া অনেকটা খুশি হয়েছে। আচ্ছা তোমরা থাকো তাহলে, আমরা গেলাম কেমন? একা চল মা, আমরা যাই। আসলেই আম্মা, আমার এখন যেতে হবে, থানায় অনেক কাজ পড়ে আছে আমার। কিছুক্ষণ আগে কল এসেছিল, যেতে হবে। তাই বলে কি রাতেও কাজ করতে হবে? জরুরি কল আসছিল আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও। আবার দেখি ও জানালা দিয়ে যেও না, কেউ দেখলে বলবে বাড়ির বউ জানালা দিয়ে পালিয়ে কই যায়, পরে আমাদের সম্মান থাকবে না। এ কথা বলেই আম্মু আর একা হাসতে হাসতে চলে গেল। রিয়া এবার রুমের দরজাটা লাগিয়ে বলল, আমি বাজে একটা মেয়ে, এরপরেও আমার কপালে এত ভালো একটা পরিবার কিভাবে জুটলো? এই বলছি না, বিশেষ করে আমাদের পরিবারের সবাই খুব ভালো, থেকে তো দেখো আমাদের বাসায় কয়েকদিন। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন আমি কি করব, আপনিই বলে দেন। এদিকে আসো। রিয়া আমার সামনে থেকে খাবার সরিয়ে আমার পাশে এসে বসেই বলল, বলেন। আমি রিয়া চুলগুলো টেনে খুলে সুন্দর করে খোপা বেঁধে দিতে দিতে বললাম, এত টেনশন নাও কেন? হ্যাঁ, তোমার মন যা ভালো বোঝে তাই করো। এতদিনকে আমি তোমাকে বাধা দিয়েছি, যে বলেছি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি তোমার স্বামী, আমার কাছে থাকতে হবে। এতদিন যেহেতু বলিনি আর বলবো না, তোমার ইচ্ছে।
বকা দিলেন বুঝি আমাকে? কেন? আমি কি তোমাকে বকাও দিতে পারবো না? রিয়া মাথা ঘুরে আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, আপনার কাছে শেষে একটা অনুরোধ আমার, রাখবেন? বলো আগে শুনি। আমাকে যে করেই হোক আপনার প্রতি আসক্ত করিয়ে নেন। আগে আমি একা থাকার স্বপ্ন দেখতাম, কিন্তু এখন আমার কেন জানি একা থাকতে ভালো লাগছে না। আমি আমার মতো করে চেষ্টা করব। রিয়া আমার হাত ওর মাথায় রেখে বলল, আমি জানি আপনি সব কিছু পারবেন। কি বলো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও তাহলে কি আমি জোর করে? জোর করে হলেও আমার। আচ্ছা থাক, তোমার আর কিছু বলতে হবে না। এখন তোমার মাথা গরম আছে, যাও বাসায় যাও। আমাকে বিদায় করে দিচ্ছেন বুঝি? ভুলে যাবেন না, এই রুমে কিন্তু আমারও অধিকার আছে। আমি বাড়িয়া চুল ছেড়ে দিয়ে বললাম, তোমার কি হয়েছে বলো তো? আজকে হঠাৎ করে রাগ বাদ দিয়ে সুন্দরভাবে কথা বলছো, আবার বলছো আমি আপনার সাথে সংসার করতে চাই। আপনি যদি রাগ করে থাকেন আর এসব কথা বলবো না, এখন কি আমি তাহলে যাব? আমি বললেই কি আর থাকবেন? আমি আগে কি বলছিলাম মনে আছে তো সাহেব? নাকি তুমি আমাকে এতটা খারাপ মনে করো রিয়া? কাছে থাকলে কি তোমাকে আমি জড়িয়ে ধরবো, এই ধারণা তোমার? আমি বলেছি কি আমি তোমার অনুমতি ছাড়া? সরি, ভুলে বলে ফেললাম। বাদ দাও এখন এসব, একা একা যেতে পারবে তো? আপনি বুঝি এগিয়ে দিয়ে আসবেন? আমি বুকে হাত দিয়ে বিছানা থেকে উঠে বললাম, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। রিয়া তাড়াতাড়ি আমাকে ধরে বলল, এই আপনি পাগল হয়েছেন? আমি বলছি দেখেই কি আপনার যেতে হবে? আপনি এমনিই তো অসুস্থ। তাই বলে কি রাতের বেলা আমি আমার বউকে একা ছেড়ে দেবো? নিচে চলো। প্লিজ পাগলামো করবেন না, আপনি অসুস্থ, আপনার হাঁটতে কষ্ট হবে না? কিছু হবে না, চলো তো। নিচে যেতে আম্মু বলল, কিরে তোরা আবার কই যাস? আম্মা আমি এত করে বলছি আমি একা যেতে পারবো, কিন্তু উনি দেখেন না এই অবস্থার শরীর নিয়ে আমাকে নাকি এগিয়ে দিয়ে আসবে। তাও মা, তুমি এই বাসার বউ, আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আম্মা, থানা থেকে আমি গাড়ি নিয়ে আসছি, আপনারা ঘুমিয়ে পড়েন। আম্মু শুধু আমাকে বলল, যা গিয়ে ঘুমিয়ে পড়, বোমা পুলিশ অফিসার কিছু হবে না। আম্মু যেতে আমি বললাম, চলো গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না জানি আবার কখন তোমার সাথে দেখা হয়, হতেও তো পারে আজকে তোমার মন ভালো, কালকে আবার তোমার মন খারাপ হয়ে যেতে পারে। তোমার সাথে এতটা কাছাকাছি কথা বলার সুযোগ কি আর আমি কোনোদিন পাবো, বা প্রতিদিন পাবো? আপনি মানুষটা আসলেই খুব বেশি ভালো। আমি ভালো হলে কি আর আমার বউ চলে যেত? এই আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। মারবেন বুঝি আমাকে? রিয়া আমার গালে হাত রেখে বলল, যান এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন, রাত জাগবেন না কিন্তু। তুমি তো এখন থানায় গিয়ে? আরে ওটা আমার অভ্যাস হয়ে গেছে। আর একটা কথা তো বলাই হয় নাই, আপনার এক্স বউ মাইশা। বলতে হবে না, জানি যা হয়েছে বেশ ভালোই হয়েছে। যাবো এখন। আমি বললে কি চলে আসবা? এভাবে বললে কিন্তু আমি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে যাও। রিয়া গাড়িতে উঠে বিদায় জানিয়ে চলে গেল। আমি মুসকে মুসকে হাসতে হাসতে বাসার ভেতরে চলে যেতে লাগলাম। বাসার ভেতরে গিয়ে দরজা বন্ধ করে রুমে যাব, তখন পিছন থেকে আম্মু বলল, যা ভালোই হয়েছে, সবকিছু সমাধান হয়েছে। আমি আর পেছনে না তাকিয়ে আমার রুমে চলে গেলাম। আম্মু মনে করেছে আমি রিয়া কিবার বিষয়ে সব কিছু বলেছি, এখন হয়তো রিয়া আমার সাথে কথা বলে, কিন্তু যদি আমি এবার বিষয়ে সব কিছু বলি তাহলে কি হবে এটাই চিন্তা করছি। বিছানায় শুয়ে সব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রুদ্র আমার পাশে বসে আছে। ওকে দেখে আমি বিছানায় বসে বললাম, কিরে আজকে তুই সকাল সকাল আমার কাছে, কাহিনী কি বলতো? রুদ্র হু হু করে হাসতে হাসতে বলল, এখানে কোন কাহিনী নেই, আজকে তোমার একা এক রুমে পেয়েছি, আজ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সুন্দরী? আমি রুদ্রের কথা শুনে হাসি দিয়ে বললাম, তারপর বল তোর কি অবস্থা? এই তো মামা, মোটামুটি চলে কোনো রকম। শুনলাম রাতে নাকি রিয়া ম্যাডাম এসেছিল তোরে দেখতে, তাও আবার উনি নাকি তোর জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসে, বিষয় কি বলতো? তার আগে বল তুই এত কিছু কিভাবে জানিস? আন্টির কাছ থেকে শুনলাম। সব সত্যি কথা। দোয়া কর যেন রিয়ার সাথে আমি সুখের শান্তিতে সংসার করতে পারি। মামা এখানে আমি তোরে দেখতে এসেছি, এজন্য উল্টোপাল্টা কিছু বলে তোর মন খারাপ করব না। আমার আর কি মন খারাপ থাকবে? বিয়ের পর থেকে সে একই অবস্থায় আছি, না আছি ভালো না আছি খারাপ, তবে মানুষ আমার ভালো চায় না এটাই জানি শুধু। আচ্ছা তুই ফ্রেশ হ, পরে আমি আসবো না। পরে আসার দরকার নেই, কি বলতে এলি বলে ফেল শুনি। তুই জেনে শুনে আগুনে হাত দিলি, আমি তোরে সহজ একটা বুদ্ধি দেই, তুই তোর পরিবার নিয়ে নিরাপদ কোনো জায়গায় চলে যা। তুই তোর ভালো দেখতে পাস, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সরাসরি বলে ফেল, যাতে আমি বুঝতে পারি। আর ইঙ্গিত দিয়ে কথা বলিস না, আসল কাহিনী বল। দেখ তোরে আমি এই কথা বলতে চাই নাই, আমি বললেও তুই আমার ওপর রাগ করবি।
এখন কিন্তু তুই না বললে আমার রাগ উঠে যাবে রুদ্র, বলে দিলাম। তাড়াতাড়ি বল কি হয়েছে। রিয়া ম্যাডাম অন্য কারোর সাথে প্রেম জড়িত আছে। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তবে এটাই সত্যি। রুদ্রের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, পাগল হলি তুই? যে মেয়ে কোনোদিন পর্যন্ত ছেলের হাত ধরেনি, সেই মেয়ে করবে আবার প্রেম? তুই বললে আর আমি বিশ্বাস করে নিলাম। এ কথা তুই থানায় গিয়ে বল, দেখ কি বিশ্বাস করে। রুদ্র হাসি দিয়ে বলল, আমি আগেও তোরে সাবধান করেছি, এবারও সাবধান করতেই এলাম। আমি জানি তুই আমার কথা শুনবি না, আগেইবার আমার কথা শুনলি না। পরে কি হয়েছিল মনে আছে তো? আমি শুধু বলতে পারবো, বাট তোর জন্য কিছু করতে পারবো না। এবার আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল। এটা ঠিক, রুদ্র যা কিছু বলে সব কিছু সত্য কথা, কিন্তু রিয়া করবে প্রেম, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বন্ধু, থাক তুই, আমার আবার যেতে হবে। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তাহলে বিকালের দিকে থানায় যাবি, গিয়ে দেখে আসবি নিজের চোখে, ঠিক আছে? এ কথা বলে রুদ্র আমার রুম থেকে বের হয়ে চলে গেল। সকাল সকাল আমাকে একটু টেনশনে ফেলে দিল। কি করব না করবো এটাই ভাবতে পারছি না। বিছানা থেকে উঠে দেখলাম শরীরটা এখন একটু ভালো লাগছে, বুকের মাঝে অল্প অল্প চিনচিন ব্যথা আছে। ফ্রেশ হয়ে নিচে যেতে আম্মু বলল, বাবা এখন কেমন লাগছে তোর? এই তো আম্মু, এখন মোটামুটি ভালো লাগছে। আমি টেবিলের সামনে বসতেই আম্মু খাবার এগিয়ে দিতে দিতে বলল, খেয়ে দে, বৌমাকে এই বাসায় নিয়ে আয়। যেহেতু ও রাজি হয়ে গেছে, তাহলে এখন আর কিসের ভয়? আমি শুধু হ্যাঁ বলে খেতে লাগলাম। এই দিনের টেনশন আমার মাথা ঘুরছে। নাস্তা করে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। ভাবলাম যাই এখন এভাবে একটু সারপ্রাইজ দিয়ে আসি। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে এসে আমার উপর পড়ে গেল। আমার উপর থেকে উঠেই উল্টো আমাকে গালি দিয়ে বলছে, তুই চিনিস আমাকে? আমি কে? যদি এখানে দাঁড়িয়ে শুধু একটা কল করি না, তাহলে তোরে খাড়ার উপরে তুলে নিয়ে যাবে। এবার আমি ছেলেটার দিকে ভালো করে একটু নজর দিলাম। মাথায় লম্বা কোকড়ানো চুল, চোখে আবার একটা চশমা আছে। সব কিছু মিলে মনে হচ্ছে কোনো বড়লোক বাপের পোলা। ছেলেটা আমাকে আবার বলল, কে রে, ঘুরে ঘুরে তাকে কি দেখিস? মাল বেল করবো নাকি? জায়গায় কিন্তু ভরে যাবে বলে দিলাম। আমি এবার শুধু বললাম, ভাই আমি তো আপনার সাথে কোনো ঝগড়া করিনি, আপনি তো উল্টো এসে আমার উপরে বললেন। আমার তো কোনো দোষ দেখছি না এখানে। ছেলেটা পকেটে একটা লম্বা খুর বের করে আমার গলায় ধরে বলল, আজ পর্যন্ত কারো এত সাহস হয় নাই আমার সাথে কথা বলার, আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলিস। তাও কি বললি? আমি এসে তোর উপরে পড়লাম। তাড়াতাড়ি বল, আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দেন ভাইয়া। ছেলেটার কথা শুনে নিজের জীবন বাঁচাতে বলেই দিলাম, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনার উপর ইচ্ছে করে পড়েছি, মাফ করে দেন ভাই। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে ঠাস করে গালে একটা চড় দিয়ে বলল, মনে থাকে যেন এই কথা। আরও কয়েকটা ছেলে এসে চুল লম্বা ছেলেটাকে বলল, কোনো ঝামেলা হয়েছে কি? ঝামেলা হলে বল, কেটে রেখে দেই, তুই শুধু বল। ছেলেটা আমাকে ইশারা করে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে কি হবে জানিস তো। আমি ধীরে ধীরে এখান থেকে চলে আসলাম। জমের মুখ থেকে বেঁচে আসছে মনে হচ্ছে। এই শহরের পোলাপানরা খুব বাজে হয়ে যাচ্ছে, কথায় কথায় শুধু মেরে ফেলতে চায়। দোকান থেকে ভিটামিন জাতীয় কিছু ফলমূল কিনে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে সরাসরি এবার কেবিনের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখলাম এবার মাথা নিচু করে কি জানি লিখছে। আমি চেয়ারে বসতেই এবার মাথা নিচু করে বলল, দেন আমি আপনাকে খাইয়ে দিই। তা আপনার কি হয়েছে? বিস্তারিত একটু বলুন শুনি। আমার কিছু হয়নি, অসুস্থ তো আমার বাচ্চা, যার পেটে আমার বাচ্চা, সে সবসময় কাজ নিয়ে বিজি, নিজের যত্নই নেয় না। এখন আপনিই বলেন, সে যদি নিজের যত্ন না নেয় তাহলে আমার বেবিটা অসুস্থ হয়ে যাবে না? বলেন। আমার কথা শুনে ইভা বলল, তা ঠিক কথাই বললেন আপনি। আগে দরকার বাচ্চার মার সেবা, বাচ্চার মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে। ও দুলা ভাই, আপনি সই ঠিক আছে তো? তা আজকে হঠাৎ এখানে যে? এ কথা বলেই ইভা আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, এখানে মানে? আমি তো আমার মেয়েকে দেখতে এসেছি, আর এগুলো আপনার জন্য। আপনি পাগল হয়েছেন দুলা ভাই? এতগুলো খাবার আমি একা খাবো? লাগবে না আমার এসব। আপনার না লাগলেও আমার মেয়ের লাগবে, নেন বলছি। ইভা আমার হাত থেকে ফলগুলো নিয়ে বলল, সময় মতো আপনার মেয়েকে আপনার কাছে দিতে পারলেই আমি মুক্ত। আমার মেয়ে মনে হচ্ছে আপনার কাছে ভারী একটা জিনিস। ইভা মাথা নিচু করে বলল, দুলা ভাই, সবাই একটু সুখে বলেন, খুশিতে বলেন, হাসতে বলেন। মূল কথা, সবাই তার জীবনকে সুন্দরভাবে সাজাতে চাই। এখন যদি আমি... ইভা, মন খারাপ করো কেন? আমি তো এমনি মজা করলাম। পাপ যেহেতু আমি করেছি, পাপের শাস্তি আমাকে পেতে দাও। ছাড়েন এসব কথা দুলা ভাই। আপুর কি খবর? যেই আপুকে কোনো দিন আমি রান্না করতে দেখি নাই, সেই বোন আমার এত রাতে নিজ হাতে রান্না করেছে।
কেমনি কি ভাই? আপু কি আপনি জাদু করেছেন আবার? দূর, কি যে বলো না তুমি। টুংটুং করে পকেটে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রিয়া বলল, শরীর ঠিক আছে তো? ওষুধ খাইছেন? সকালে নাস্তা করছেন? আমি কি আসবো এখন? এত কিছু একসাথে জিজ্ঞাসা করলে আমি কিভাবে উত্তর দেব পুলিশ ম্যাডাম? একটু ধীরে সুস্থে বলেন। আর আমাকে আপনি কল দিলেন, আমি কতটা যে খুশি হয়েছি ম্যাডাম, তা বলার বাহিরে। যার সাথে সংসার করব তার খবর না রাখলে হবে? এখন বলেন, শরীর ঠিক আছে তো আপনার? মোটামুটি ঠিক আছে। তুমি এখন কোথায়? ভাবছিলাম এখন একটু থানায় যাব, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমার হাজবেন্ড তো অসুস্থ, সবার আগে ওনার খোঁজ নিতে হবে আমার, এই জন্যই আপনাকে কল দিলাম। যাই হোক, এতদিন পরে হলেও তোমার মুখ থেকে স্বামী ডাকটা শুনতে পেলাম। আমাকে দেখতে আসা লাগবে না, তুমি থানায় যাও এখন। ফোনের ভেতর থেকে আওয়াজ আসলো, ম্যাডাম আমরা কি লাশ থানায় নিয়ে আসবো নাকি ওইটা ওখানে রেখে আসবো? রিয়া আমাকে বলল। আচ্ছা বাই, এখন নিজের খেয়াল রেখো, ঠিক আছে? কথা বলে রিয়া কল কেটে দিল। ইভা মুসকে মুসকে হাসতে হাসতে বলল, কি দুলা ভাই, গোপনে গোপনে এত দূর? আমরা বললেই বলেন। আরে না, এটা কিন্তু ঠিক না। তবে আমি খুশি হয়েছি যে আপু ধীরে ধীরে আপনার প্রেমে পড়ে যাচ্ছে। ইভা, যখন দেখি আমার সাথে ভালো কিছু হয়, কিন্তু এরপরে আমার সাথে খারাপ কিছু হয়ে যায়, আমার মন বলছে যে আমার সাথে এমন খারাপ কিছু হতে যাচ্ছে। অযথা ফালতু কথা বলবেন না। খারাপ আর কি হবে? তবে খারাপ কিছু হলে আপনি হয়ে যাবেন গ্যাংস্টার আর আমি হয়ে যাব গ্যাংস্টারের শালি। তখন আমাকে সবাই ভয় পাবে। এবার কথা শুনে মন খুলে একটু হাসতে লাগলাম আর বললাম, আমার ঘাড়ের একটা রক প্যারা আছে, তবে এবার আমার সাথে কিছু হলে এক একটা করে কাটবো। হয়েছে, আপনাকে আর বলতে হবে না। যে একটা মশা পর্যন্ত মারতে পারে না, সে আর কি মানুষ খুন করবে? দরজা ঠেলে কে যেন ভেতরে শিভাকে বলল, ম্যাডাম আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, প্লিজ আপনি কিছু করুন। আমি পিছনে তাকিয়ে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। আমি চেয়ার থেকে উঠে মাহিকে ধরে বললাম, কিরে মাহি, তোর এই অবস্থা কি করে হয়েছে? মাহি কান্না করতে করতে বলল, ভাইয়া একটা ছেলে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই বলে। আমি মাহির হাত ধরে চেয়ারে বসিয়ে মাহিকে বললাম, দেখো তো ওর মাথায় বেশি চোট পেয়েছে কিনা। আমার কথা মতো ইভা মাহির মাথায় আঘাত লাগা জায়গার রক্ত বন্ধ করে আমাকে বলল, এই মেয়ে আবার তোর কি হয়? আমার ছোট বোন হয়। প্রথম বউ নিয়ে আমি ওদের বাসায় ছিলাম। মাহি, এবার বল কি হয়েছে? ভাইয়া কতগুলো ছেলে এসে আমাকে উল্টাপাল্টা কথা বলে, আমি রাজি হই নাই বলে আমাকে মেরেছে। ছেলেগুলোকে আমি এখন কোথায় গেলে পাবো? ছেলেগুলো বলেছে যদি আমার কিছু করতে পারিস তো থানায় আয়, আমি ওখানেই অপেক্ষা করব। আমি মায়ের হাত ধরে বললাম, চল আমার সাথে, দেখি ওরা কারা। তোর শরীরের অবস্থা বেশি ভালো না, আমি কি আসবো? না, তুই তোর কাজ কর, আমি গিয়ে দেখছি। এবার চেয়ার থেকে উঠে বলল, চল গিয়ে দেখি ওরা কারা। থানায় আবার আমার আপু আছে, চল। তিনজন মিলে সরাসরি থানায় চলে গেলাম। থানায় যেতে রুদ্র এবার সামনে বলল, ভালো এক সময়ে এলি। আর আমি বলছিলাম না রিয়ার বয়ফ্রেন্ড আছে? আমার কথা তো বিশ্বাস করলি না, এখন গিয়ে তুই নিজের চোখে দেখে যা। এই ছেলে, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে ম্যাডাম, যান ভিতরে গিয়ে দেখেন। আমি আর এক সেকেন্ডও দেরি না করে রিয়ার কেবিনে চলে গেলাম। গিয়ে দেখলাম সত্যি সত্যি রিয়ার সামনে একটা ছেলে বসে আছে। তার মানে রুদ্র যা কিছু বললো সব সত্যি কথা। রিয়া আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, তুমি এখানে? রিয়ার কথা শুনে ছেলেটা আমার দিকে ফিরে তাকালো। ছেলেটাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালে যখন আমি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই ছেলেটাই আমার উপরে পড়েছিল। এটাই সেই ছেলে। ছেলেটা আমার সাথে মাহিকে দেখে বলল, কিরে পিচি মেয়ে, তুই এখানে আবার ওকে নিয়ে এলি? ওকে তো সকালে আমি মেরেই ফেলতাম। মাহি আমার হাত ধরেই বলল, ভাইয়া এটাই সেই ছেলে যে আমার সাথে বাজে ব্যবহার করেছিল। ছেলেটা মাহির কথা শুনে আমাদের সামনে এসে রিয়াকে শুনিয়ে শুনিয়ে বলছে, যদি কোনো মেয়ে দিন দুপুরে বাজে কাজ করে তাহলে সেটা দোষ না, আর আমার বন্ধুকে একটু নেগেটিভ কথা বলছে, এটা কি দোষ হয়ে গেল? তুই তো টাকার জন্য সব কিছু করিস, আমার বন্ধু তো তোরা টাকাই দিত। মাহি কান্না করে বলল, ভাইয়া দেখছো ও কি সব বলছে, আমি নাকি খারাপ মেয়ে? আমি এবার বললাম, আমি কিন্তু তোর মতো গরম গরম কিছু করি না, আমি ঠান্ডা মাথার খুনি। ও আমার ছোট বোন, আর আমার সামনেকে খারাপ বলিস, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আন্দাজ আছে তোর? ছেলেটা আমার শার্টের কলার চেপে ধরলো। আঘাতের জায়গায় চাপ পড়তেই বুক থেকে রক্ত বেরোতে লাগলো। আর ছেলেটা আমার কলার চেপে ধরে বলল, অল্প একটু ধরেছি, এর ভিতরে রক্ত বের হতে লাগলো। যদি বেশি কিছু করি তাহলে কি হবে জানিস তো? আর তুই আমার সাথে লাগবি। এই এলাকা আমার, থানা বলিস আর যাই বলিস সব কিছু আমার কথাই চলে। যা
এবারের মতো ছেড়ে দিলাম। তোর বোনকে বলিস ভালো হয়ে যেতে। রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি বুঝতে চাইলাম ওর প্রতিক্রিয়া কী, কিন্তু রিয়া আমার তাকানো দেখে মাথা নিচু করে ফেললো। আমি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছি। তবে রিয়া আবার চেয়ার থেকে উঠেই ছেলেটাকে খুব সুন্দর করে বলল, প্লিজ ওকে ছেড়ে দেন আপনি, নইলে ঝামেলা হয়ে যাবে। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলল, খারার ওপর আমি মানুষ খুন করছি, কিছু হবে না বেবি, তুমি এত চিন্তা করো না। আপনি এখন এখান থেকে যান। ছেলেটা এবার রিয়ার দিকে তাকিয়ে বলল, আরে ছোট বোন তুমি, তোমাকে তো দেখেই নাই, তা কেমন আছো তুমি? এবার চোখ গরম করে শুধু বলল, এখান থেকে গেলে খুশি হব। ছেলেটা এবার হাসতে হাসতেই বলল, আরে চলেতে যাব, দেখ রক্তে হাতটা লাল হয়ে গেছে। আর এই ছেলে তোর সাবধান করে দিলাম শেষবারের মতো, শেষ ওয়ার্নিং, মনে করতে পারিস। আর থানায় মামলা করলে কি হবে? থানার অফিসার সব কিছুই আমি, পাগল কোথাকার। আচ্ছা রিয়া, তাহলে আমি গেলাম কেমন? বিকেলে তোমাকে নেওয়ার জন্য সব, কিন্তু আমি, আর এই নে টাকা, চিকিৎসা করে নিবি। তোরা তো আবার ফকিরনি, আমার মনেই ছিল না। এ কথা বলেই ছেলেটা আস্তে আস্তে চলে গেল। ছেলেটা যেতে ইভা বলল, ছি আপু, ছি। আমার সামনে যদি আমার হাজবেন্ডকে কেউ কিছু বলতো তাহলে তাকে আমি আস্ত চিবিয়ে খেয়ে ফেলতাম। আর তোর সামনে? এভা বাদ দাও, কিছু বলার দরকার নেই, ভুল তো আমি করেছি, চলো এখন যাই। রিয়া আমার হাত ধরে বলল, প্লিজ আমার কথাটা একটু শোনেন। আমি রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আমি যদি তোমার জন্য বুক পেতে গুলি খেতে পারি তাহলে তুমি এই, ধুর, আমি কাকে কি বোঝাই? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবে। একা যেমন আমার নিজের বোন, মাহিও ঠিক তেমনই। আমার সামনে আমার বোনকে উল্টাপাল্টা বলবে আর আমি ওকে ছেড়ে দেব? আমারও দেখার আছে ওকে। মনে মনে ভাবতে লাগলাম, আমার দিন কি এভাবে যাবে? সবাই আমার সাথে শুধু এভাবেই করবে, আমার সাথে ছলনা করবে, বিশ্বাসঘাতকতা করবে। জানি না কী আছে সামনে, আবার কি শুরু হতে চলেছে। তো বন্ধুরা বলুন তো কি হতে পারে এরপর? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরের পর্বে বাকিটা জানানো হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।